গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আজকে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে ওশানোগ্রাফি গুরুকুলে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গ্লোবাল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। পৃথিবীর সাগর এবং মাটির সাথে এই যে পৃথিবীতে যে ল্যান্ড এবং ওশেন, সেখানে আসলে অ্যাটমসফিয়ারিক যে সার্কুলেশনগুলো হয়, বাতাসের যে সার্কুলেশন হয়, পৃথিবী যে ঘুরে সেটার সাথে পানির যে সার্কুলেশন হয়, এই সব ব্যাপারগুলো আমরা আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই গ্লোবাল সার্কুলেশনকে আমাদের ক্লাসটাকে আজকে আমরা সাজিয়েছি 3 সেল মডেল দ্বারা। আমরা এখানে 3 ধরনের সেল নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা গ্লোবাল সার্কুলেশনে হ্যাডলি সেল নিয়ে আলোচনা করি। হ্যাডলি সেল, অ্যাজ মোর সোলার এনার্জি হিটস দ্য ইকুয়েটর, দ্য এয়ার ওয়ার্মস আপ অ্যান্ড ফর্মস এ লো প্রেশার জোন at the top of the troposphere. Half moves toward the North Pole and half towards the South Pole. As it moves along the top of the troposphere, it cools. The cooler air is dense, and when it reaches a high pressure zone, it sinks to the ground. The air is sucked back toward the low pressure at the equator. This describes the convection cells north and south of the equator. আমরা বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে বাতাস যখন ইকুয়েটরের মধ্যে সূর্যের আলো প্রচুর পরিমাণে আসতে থাকে তখন সেই বাতাসটি গরম হয়ে যায়। এখন বাতাস গরম হলে কি হবে? বাতাসের কণাগুলো আস্তে আস্তে একটু দূরে দূরে চলে যাবে, তখন বাতাসটা হালকা হয়ে যাবে এবং সেখানে একটা লো প্রেশার জোন ক্রিয়েট হবে। বলা হচ্ছে যে সেই লো প্রেশার জোন ক্রিয়েট হওয়ার কারণে কিছু বাতাস সেখান থেকে নর্থ পোলের দিকে চলে যায় এবং কিছু সাউথ পোলের দিকে চলে যায়। এখন এটা যে নর্থ পোল এবং সাউথ পোলের দিকে চলে গেল, তখন যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস কিন্তু গরম বাতাসের চাইতে ঘন এবং ভারী। সেটি কি করে? সেটি হাই প্রেশার জোনে আসে এবং সেটি সেই অঞ্চলটিকে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আনার চেষ্টা করে। আমরা পরের স্লাইডে দেখি, এখানে দেখা যাচ্ছে যে পৃথিবী ঘুরছে। আমরা এতক্ষণ ভাবছিলাম, আমরা দুইটা ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা নর্থ পোলে এবং সাউথ পোলে বাতাস দুটো চলে যাবে। তো খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে একদম 0 ডিগ্রি থেকে সোজাসুজি নর্থ পোলে সেই বাতাসটা চলে যাচ্ছে, অথবা 0 ডিগ্রি থেকে সাউথ পোলে সোজাসুজি বাতাসটা চলে যাচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম হবে না, কারণ পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপর ঘুরছে এবং ঘোরার কারণে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী ঘোরার কারণে, আমরা নিচের ছবিটার দিকে খেয়াল করি, একটা অঞ্চল থেকে, একটা পয়েন্ট থেকে একটা জিনিস নিচের দিকে পড়ছে। আমরা আবার খেয়াল করি যে লাল যে পয়েন্টটা আছে উপরের মাঝখান থেকে, বৃত্ত থেকে, এই লাল পয়েন্টে কোনো একটা কিছু আসার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে পৃথিবী যেহেতু ঘুরছে কাজেই এই লাল পয়েন্টে এই জিনিসটা আসতে পারে নাই। এবং সেটা আসলে ঠিক কিভাবে পড়েছে? এই নিচের 2D যে চাকতিটা আছে বৃত্তে, সেখানে দেখা যাচ্ছে সেটি একটা বক্রতা আকারে, সেটি একটি বক্রভাবে সেটি একটা অঞ্চলে গিয়ে পড়েছে। ঠিক এই ঘটনাটি ঘটে বাতাসের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েটর অঞ্চল, যেটার কথা আমরা বলছিলাম, যে এইখান থেকে বাতাসটা নর্থ পোল এবং সাউথ পোলে চলে যাবে। আমরা এখন যদি বাতাসের দিকে তাকাই, আমরা ঠিক এই ছবির মতো দেখতে পাবো যে প্রত্যেকটা বাতাস ঠিক এইভাবে একটা কার্ভেচার ক্রিয়েট করে সে কিন্তু নর্থ পোল থেকে, ইকুয়েটর থেকে নর্থ পোলে অথবা সাউথ পোলের দিকে যাচ্ছে। এবং যখন নর্থ পোল বা সাউথ পোলের দিকে যাচ্ছে তখন কিন্তু তার ঘূর্ণনও পরিবর্তন হচ্ছে। যখন ইকুয়েটর থেকে সে নর্থ পোলের দিকে যাচ্ছে এবং সাউথ পোলের দিকে যাচ্ছে, তার কি ধরনের ঘূর্ণন পরিবর্তন হচ্ছে সেটি আমরা দেখতে পাবো। আমরা বলছিলাম যে আমরা 3 সেল মডেলের মাধ্যমে এটি দেখব, হ্যাডলি, ফেরেল এবং পোলার সেলের মধ্যে। তা আমরা পরের ছবিটায় দেখি যে ঠিক পোলের মধ্যে যে এই রকম বাতাসের যে সার্কুলেশন ক্রিয়েট হয় সেটাকে আমরা পোলার সেল বলছি। এবং সেই পোলার সেলের মধ্যে দেখা যাচ্ছে যে লো প্রেশারের বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে এবং হাই প্রেশারের বাতাস নিচের দিকে আসছে, আমরা পোলার সেলের মধ্যে দেখছি। এবং তারপরে ফেরেল সেলের মধ্যে তারপরে ইকুয়েটরের কাছাকাছি যে সেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাডলি সেল। হ্যাডলি সেলে কি হচ্ছে? হাই প্রেশারের বাতাস উপরের দিকে যাচ্ছে এবং লো প্রেশারের বাতাস নিচের দিকে আসছে। নর্থ পোলে যে ঘটনাটা ঘটে, সাউথ পোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক তার বিপরীত ঘটনা ঘটছে। এবং আমরা যদি আরেকটা ছবি দিয়ে বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেখানে প্ল্যানেটারি উইন্ডস, আমরা এখন প্ল্যানেটারি বাতাসকে চেষ্টা করব। যে এইখানে দেখেন যে আমরা একটা বাতাসকে আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে ওয়েস্টার্লিস হচ্ছে সেটি পশ্চিম থেকে পূর্ব দিকে সেই বাতাসটি যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্লিস নর্থ পোলে এবং সাউথ পোলে দুইটা ক্ষেত্রেই পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। কিন্তু আমরা যদি পোলার ইস্টার্লিসের কথা চিন্তা করি, পোলার ইস্টার্লিস মানে হচ্ছে পূর্ব থেকে সেই বাতাস পশ্চিম দিকে যাচ্ছে। এবং ট্রপিকে কি হচ্ছে? ট্রপিক্যাল লেভেল বা এই যে 0 ডিগ্রিতে, সেখানে দেখা যাচ্ছে যে ট্রপিক্যাল ইস্টার্লিস দুই ভাবে হচ্ছে ইকুয়েটরের মধ্যে। আমরা নর্থ পোলের দিকে যদি আমরা দেখি, তাহলে ট্রপিক্যাল ইস্টার্লিস নর্থ ইস্ট ট্রেড উইন্ড ক্রিয়েট করছে, মানে নর্থ ইস্ট ট্রেড উইন্ড। আর পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি সেটি সাউথ পোলের দিকে ঘটে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্ট ট্রেড উইন্ড হিসেবে। আমরা এই ক্লাসের শেষের দিকে এই ট্রেড উইন্ড ব্যাপারটি কি সেটি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা হ্যাডলি, ফেরেল এবং পোলার সেল নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্ড কিভাবে ডিফ্লেক্ট হয়।
আমরা দেখতে পাচ্ছি নর্দার্ন হেমিস্ফিয়ারকে আমরা এখন NH দ্বারা এখানে এই স্লাইডে লেখা হচ্ছে এবং বলা হচ্ছে উইন্ড ডিফ্লেক্টস টু দ্য রাইট। Let's look at atmospheric circulation in the northern hemisphere as a result of the Coriolis effect. আমরা Coriolis effect নিয়ে আলোচনা করব। এই যে পৃথিবী ঘুরে সেই ঘূর্ণনের কারণে Coriolis effect হয়, সেটি আমরা আমাদের পূর্ববর্তী ওশেনোগ্রাফি ক্লাসগুলোতে বলেছিলাম যে air rises at the equator but as it moves toward the pole at the top of the troposphere it deflects to right. To remember that it just appears to deflect to the right because the ground beneath it moves. আমরা সেটি কিন্তু একটা মডেলের মাধ্যমে সেটি কিভাবে ঘটে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি যে at about 30 degree latitude the air formed the equator meets air flowing toward the equator from the higher latitude. For descending motion, cloud cannot form near and over 30 degree north or south latitude. Vast deserts lie along this latitude. আমরা দেখতে পাচ্ছি যে কেন আসলে পৃথিবীতে মরুভূমির উপরে মেঘগুলোকে, যে মেঘগুলো আসলে ছায়া দেয়, সেটি ঠিক বেশি করে থাকে না। এখন আমরা দেখব এই নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে এই বাতাস এবং মেঘগুলো আসলে ঠিক কিভাবে ঘূর্ণন খায় সেটি আমরা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোলার হাই, সাব পোলার লো, এইভাবে করে আমরা জায়গাগুলোকে ভাগ করছি। আমরা কিন্তু ইতিমধ্যে অন্য আরো ছবি দেখেছি যেখানে হ্যাডলি পোলার এবং ফেরেল সেলগুলো আমরা দেখেছি। এইখানে এই যে পোলার হাই এবং সাব পোলার লো আমরা দেখছিলাম যে 60 ডিগ্রির উপরে পোলার সেল এবং তারপরে কিন্তু 30 থেকে 60 এবং ইকুয়েটর থেকে 30 এখানে হ্যাডলি, ফেরেল এবং পোলার সেল ক্রমান্বয়ে উঠে এবং নামে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েটর জোনে, এই ইকুয়েটর জোন থেকে যখন আমরা নিচের দিকে যাব সেটাকে আমরা বলছি হ্যাডলি সেলের মধ্যে সাবট্রপিক হাই, এবং উপরের দিকে গেলেও ঠিক একই সাবট্রপিক হাই। এরপরে আবার এইখান থেকে যখন ফেরেল সেল এবং পোলার সেলের মাঝামাঝি যাব সেখানে সাব পোলার লো রিজন ক্রিয়েট হবে, এবং যখন আমরা একদম ঠিক পোলারে অবস্থান করব সেইখানে কিন্তু হাই রিজন, সেখানে কিন্তু বাতাসের প্রেসার অনেক হাই থাকবে, এই জন্য সেই জায়গাটাকে আমরা বলছি পোলার হাই। এবং এইখানে লাল কালি দিয়ে আসলে হাই রিজিয়নগুলোকে, হাই উইন্ডগুলোকে মার্ক করা হচ্ছে, যেখানে আর্থের রোটেশন দেখানো হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। আমরা যদি সবুজ অ্যারোটার দিকে তাকাই এবং এইখানে মোর অ্যাকুরেট ভাবে আসলে আমরা এই যে আমরা যে 3 সেল মডেল হ্যাডলি, ফেরেল এবং পোলার, সেটিকে আসলে আমরা বোঝানোর চেষ্টা করছি, যেখানে উইন্ডগুলা কোরিওলিস ইফেক্টের কারণে এইটা কিন্তু উইন্ডগুলা পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী যে ঘুরছে, ওই যে আমরা প্রথমে যে একটা 3D মডেলের মধ্যে দেখেছিলাম একটা ছোট একটা ছবির মধ্যে, যে পৃথিবী থেকে কোনো একটা বিষয়কে, কোনো একটা বস্তুকে, কোনো একটা ম্যাটারকে ছেড়ে দিলে সেটি আসলে পৃথিবীর ঘূর্ণনের কারণে সরাসরি নিচের দিকে বা উপরের দিকে যায় না, সেটি কিন্তু একটা কার্ভ ক্রিয়েট করে, যেটি আমরা দেখেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে বাতাস ঠিক একইভাবে কার্ভ ক্রিয়েট করছে। এইবার আমরা হ্যাডলি সেল নিয়ে আরো কিছু কথাবার্তা বলি। যে হ্যাডলি সেল আসলে জর্জ হ্যাডলির নামানুসারে হ্যাডলি সেল করা হয়েছে, যেটি এখানে বলা হচ্ছে দ্য হ্যাডলি সেল নেমড আফটার জর্জ হ্যাডলি ইজ এ গ্লোবাল স্কেল tropical atmospheric circulation that features air rising near the equator following poleward at a highest of 10 to 15 kilometers above the Earth's surface, descending in a subtropic and then returning equatorward near the surface. This convection cell is called Hadley cell and it is found between 0 to 30 degree and 0 to 30 degree north and south. তো যেটি আমরা অলরেডি আমাদের ছবির মধ্যে কিন্তু দেখে ফেলেছি। ফেরেল অ্যান্ড পোলার সেলের কথা যদি আমরা বলি, এখানে দুই ধরনের কনভেকশন আমরা দেখতে পাবো নর্দার্ন হেমিস্ফিয়ারে। ফেরেল সেল হচ্ছে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি টু 60 ডিগ্রি, আবার 30 ডিগ্রি সাউথ থেকে, অর্থাৎ আমরা যদি ডিগ্রির কথা চিন্তা করি, নর্থেও যে ঘটনাটা ঘটবে ঠিক একইভাবে তার বিপরীত ঘটনা সাউথেও ঘটবে। তো নর্থে যদি ডিরেকশন একটা হয়, সাউথের ডিরেকশনটা শুধুমাত্র তার বিপরীত দিকে হবে। তো বলা হচ্ছে ফেরেল সেলটা নর্থের ক্ষেত্রে 30 ডিগ্রি নর্থ অ্যান্ড 50 ডিগ্রি অর 60 ডিগ্রি, অর্থাৎ 50 থেকে 60 ডিগ্রিতে সেটি ফ্লাকচুয়েট করবে। আবার সাউদার্নেও সেটি 30 ডিগ্রি অ্যান্ড 50 ডিগ্রির মাঝামাঝি থাকবে, 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে সেটি ফ্লাকচুয়েট করতে পারে। দিস সেল শেয়ারস ইটস সাউদার্ন অর নর্দার্ন ডিসেন্ডিং সাইড উইথ দ্য হ্যাডলি সেল টু ইটস সাউথ অর নর্থ। নর্দার্ন হেমিস্ফিয়ারে হলে নর্থ অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ারে হলে সেটা সাউথ। তো ইটস নর্দার্ন রাইজিং লিম ইজ শেয়ার্ড উইথ দ্য পোলার সেল লোকেশন বিটুইন 50 ডিগ্রি টু 60 ডিগ্রি and north pole where cold air descends in the northern hemisphere. Similarly between 50 to 60 degree and the south pole where cold air descends in the southern hemisphere. আমরা কিন্তু ছবিতে অলরেডি এই জিনিসটা দেখতে পেয়েছি যে হ্যাডলি, ফেরেল এবং পোলার সেল কিভাবে 0 থেকে 30 এবং 30 পর 30 থেকে 50 or 60 এবং 60 থেকে একদম পোল পর্যন্ত সেটি কিভাবে ডিফার করে।
এবারে এই 3 সেল মডেল যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে এই যে হ্যাডলি, ফেরেল এবং পোলার, এই তিনটা সেলই যে আসলে 3 সেল মডেল, এই দেয়ার আর 3 মিরর ইমেজ সার্কুলেশন সেলস, হ্যাডলি, ফেরেল অ্যান্ড পোলার। কেন মিরর ইমেজ? কারণ হচ্ছে নর্দার্নে ঠিক যে জিনিসটা আমরা পাবো, আমরা যদি ইকুয়েটরে একটা মিরর রাখি তাহলে এই মিররে যে জিনিসটা দেখা যাবে নর্দার্নের জন্য, সেটি আসলে ঠিক সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে সেটির একটা রিফ্লেকশন ঘটবে। এই জন্য এটাকে বলা হয় মিরর ইমেজ সার্কুলেশন সেলস ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। দ্য কোরিওলিস ইফেক্ট মেক্স অবজেক্টস appear to deflect to the left. Ultimately, because there are 3 large-scale convection cells in the northern hemisphere and repeatedly in the southern hemisphere, the model to understand these patterns are called 3-cell model, যেটি আমরা অলরেডি বলে ফেলেছি। আমরা এবারে একটু আলোচনা করব যে এই হ্যাডলি, ফেরেল এবং পোলার সেলের কারণে গ্লোবাল উইন্ড প্যাটার্নটা ঠিক কিভাবে পরিবর্তন হয়। আমরা বলছি গ্লোবাল উইন্ডস ব্লো ইটস বেল্টস encircling the planet. The global wind belts are enormous and the winds are relatively steady. অর্থাৎ বাতাস relatively steady থাকতে চায়। These winds are the result of air movement at the bottom of the major atmospheric circulation cells, Hadley, Feren and polar cells, where the air moves horizontally from high pressure area to low pressure area. যদিও এয়ার হচ্ছে কি করে হরাইজন্টালি মুভ করতে চায়, কিন্তু আমরা কিন্তু সেলের কারণে, এই যে আমাদের 3 ধরনের সেল, সেটার কারণে সেটা এই উইন্ড প্যাটার্নটা কিরকম হয় সেটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। তো এইবারে আমরা আসি, আমরা যেটি বলতে চেয়েছিলাম যে ট্রেড উইন্ড আসলে কি জিনিস নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার দিয়ে ব্যাখ্যা করি, তাহলে বোঝা যাবে যে হচ্ছে মিরর ইমেজে সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটি আসলে কি হবে। হ্যাডলি সেলের ক্ষেত্রে আমরা বলছি যে এয়ার শুড মুভ নর্থ টু সাউথ বাট ইট ইজ ডিফ্লেক্টেড টু দ্য রাইট বাই কোরিওলিস ইফেক্ট, যেটি আমাদের কাছে এখন অলরেডি ক্লিয়ার যে এটা নর্থ থেকে সাউথে ডিরেক্ট যাওয়ার কথা, কিন্তু কোরিওলিস ইফেক্টের কারণে সেটি কি হয়ে গেছে, সেটি বাঁকা হয়ে গিয়েছে। তো সো দ্য এয়ার ব্লোজ ফ্রম নর্থ ইস্ট টু দ্য সাউথ ওয়েস্ট। দিস বেল্ট ইজ দ্য ট্রেড উইন্ড, সো কল্ড বিকজ at the time of sailing ships they were good for trade. অর্থাৎ বাতাস যখন আমরা ছবিতে দেখি যে নর্থ ইস্টে ট্রেড হচ্ছে, নর্থ ইস্টে অর্থাৎ, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে দেখা যাচ্ছে যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটা আমরা 0 ডিগ্রিকে বলছি ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ICZ, সেখানে সাউথ ইস্ট ট্রেড উইন্ডে আবার অন্যদিকে মুভ করছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মুভিং এর কারণে এখানে কিন্তু সেটার যে ভেলোসিটি, বাতাসের যে ভেলোসিটি, সেটা বৃদ্ধি পায় বা কমে যায়। তো তখন কি হয়, তখন আমরা জাহাজ যখন আগেকার যুগে এটা হচ্ছে মানে আমরা বলতাম যে হচ্ছে, এবং বলা হতো যে ট্রেড উইন্ড মানে হচ্ছে এটা হচ্ছে বাণিজ্যের জন্য জাহাজ, অর্থাৎ বাণিজ্যের মৌসুম বলা হতো। কেন বাণিজ্যের মৌসুম? কারণ ওই ঋতুতে এইভাবে করে বাতাসটা এমনভাবে প্রবাহিত হয় যে জাহাজটা ওই অঞ্চলের দিকে যাওয়ার জন্য কম সময় লাগে। সেটার কারণ কি? পৃথিবীর এই কোরিওলিস ইফেক্টের কারণে, এবং আমরা এই যে হ্যাডলি, ফেরেল বা পোলার সেল দেখলাম, সেইখানকার এই যে বাতাসের ভেলোসিটি, সেই ভেলোসিটির কারণে জাহাজ চালিয়ে যেতে অনেক কম সময় লাগে। আমরা ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করি। ফেরেল সেল এয়ারের ক্ষেত্রে আমরা একটু দেখি যে ইন দ্য ফেরেল সেল এয়ার শুড মুভ সাউথ টু নর্থ বাট দ্য উইন্ডস অ্যাকচুয়ালি ব্লো ফ্রম দ্য সাউথ ওয়েস্ট। দিস বেল্ট ইজ দ্য ওয়েস্টার্লি উইন্ডস অর ওয়েস্টার্লিস। এই যে মৌসুমী বায়ু, ওয়েস্টার্লিস উইন্ড, বিকজ অফ দ্য ওয়েস্টার্লিস flight from a plane in west to a place in east takes less time than the reverse trip. অর্থাৎ আমরা যখন এই যে ওয়েস্টার্লিসের দিকে যখন আমরা যাব, তখন একটা প্লেনকে, ঠিক একইভাবে একটা জাহাজকে, যেহেতু আমরা এয়ার নিয়ে কথা বলছি, আমরা কিন্তু একটু আগে সাগরের ওশেন ওয়াটার নিয়ে কথা বলেছিলাম, সেটার সাথে সাথে এয়ারও ঠিক একইভাবে তার পথ পরিবর্তন করে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে কোনো একটা প্লেন যখন তার ট্রিপে যায়, সেই ক্ষেত্রে ওয়েস্টার্লিসের কারণে তার যাওয়ার সময় ঠিক যতটুকু সময় লাগে, ফেরার সময় কিন্তু তার চাইতে বেশি সময় লাগে, কারণ তার বাতাসের গতির বিরুদ্ধে অনেক দূর আসতে হয়, কিন্তু যাওয়ার সময় বাতাস তাকে যেতে অনেকখানি সহযোগিতা করে। ঠিক একই ঘটনা ঘটতো প্রাচীনকালে যখন জাহাজ নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে বাণিজ্য করতে যাওয়া হতো। এই জন্য সেই সময়টাকে বলা হতো মৌসুমী বায়ু, বা মৌসুমী বায়ু মানে হচ্ছে তার বাণিজ্য করার জন্য এই বায়ুটা, এই বাতাসটা উপযোগী। ঠিক একইভাবে পোলার সেল এয়ার নিয়ে যদি আমরা কথা বলি, ইন দ্য পোলার সেল দ্য উইন্ডস ট্রাভেল ফ্রম দ্য নর্থ ইস্ট অ্যান্ড আর কল্ড দ্য পোলার ইস্টার্লিস. The wind belts are named from for the directions from which the wind come. আমরা খুব ব্যাপারটি বুঝতেই পারছি যে বাতাসটা যেদিক থেকে আসে সেই দিকের নাম অনুসারে আমরা আসলে বাতাসগুলোর নাম দিচ্ছি। যে আমরা আবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, উইন্ডস ট্রাভেল ফ্রম দ্য নর্থ ইস্ট অ্যান্ড আর কল্ড দ্য পোলার ইস্টার্লিস। যেহেতু আমরা বলছি যে যেদিক থেকে বাতাস আসে, বাতাসের নাম সেদিক থেকে হচ্ছে, তার মানে ওয়েস্টার্লিস বললে বাতাসটা পশ্চিম থেকে আসছে, পশ্চিমে কিন্তু যাচ্ছে না, এই বিষয়টা বুঝতে হবে। দ্য ওয়েস্টার্লি উইন্ডস ফর এক্সাম্পল ব্লো ফ্রম ওয়েস্ট টু ইস্ট, আমরা যেটি বলছিলাম, দিস নেমড হোল্ড ফর দ্য উইন্ডস ইন দ্য উইন্ড বেল্টস অফ দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অ্যাজ ওয়েল। এটা সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যে নাম, নর্দার্ন হেমিস্ফিয়ারও আমরা দেখতে পাবো যে হচ্ছে নামগুলো সেম হতে পারে, অথবা আমরা যেদিক থেকে বাতাস আসছে সেই দিকের নাম অনুসারে এই জিনিসগুলোর নামকরণ করতে হবে।
তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা দেখলাম পৃথিবীর কোরিওলিস ফোর্সের কারণে কিভাবে বাতাস এবং সমুদ্রের পানি এবং উইন্ডগুলা অ্যাটমসফিয়ারের মধ্যে ঠিক কিভাবে তাদের গতিপথ পরিবর্তন করে, যেদিকে তাদের যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে তারা কিভাবে সেটিকে পরিবর্তন করে আসছে এবং সেটিকে পৃথিবীর ইকুয়েটর থেকে 30 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং পোলে 3টা ভাগে ভাগ করে 3 ধরনের সেল নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম এবং দেখার চেষ্টা করলাম যে ঠিক কিভাবে বাতাসের আসার বা যাওয়ার ক্ষেত্রে বাতাসগুলোর নাম করা হয়। আমরা যখন বিভিন্ন আবহাওয়ার সংবাদে শুনি যে মৌসুমী বায়ুর প্রভাবে বা পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস যাচ্ছে, ওয়েস্টার্লিস, ইস্টার্লিস ইত্যাদি বিষয়গুলো আসলে ঠিক কিভাবে বলা হয়, কিভাবে নামকরণ করা হয়, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে জানলাম। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি এই বিষয়ে আরো বেশি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।